দ্বাদশ শ্রেণী কলা বিভাগ বিষয় ইতিহাস তৃতীয় অধ্যায় ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও তার অবসানের কারণ, চীনের উপর আরোপিত অসম চুক্তি ও তার বৈশিষ্ট্য এবং চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমেই আসি ক্যান্টন বাণিজ্য কী এবং তার বৈশিষ্ট্য কী সে সম্পর্কে। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ক্যান্টন বন্দর ছিল চীনের একটি অতি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। নানকিংয়ের সন্ধি, যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে, আগে পর্যন্ত গোটা চীন বিদেশিদের কাছে রুদ্ধ ছিল। একমাত্র ক্যান্টন ছিল বিদেশিদের কাছে উন্মুক্ত বন্দর। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক বিশেষ নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্যের সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1. রুদ্ধদ্বার নীতি। ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা, চীনা শিক্ষা সংস্কৃতি ও আদব কায়দা রপ্ত করা নিষিদ্ধ ছিল। চীনের সম্রাট আশঙ্কা করতেন যদি বিদেশি বণিকদের ধর্ম ও সংস্কৃতি চীনে অনুপ্রবেশ ঘটে তাহলে চীনের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে। এজন্য একমাত্র ক্যান্টন বন্দরে অত্যন্ত কড়াকড়ির মধ্যে বিদেশিদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে বাণিজ্য করতে হতো। বিদেশি বাণিজ্য কুঠিতে মহিলা ও আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষে বিদেশি বণিকদের ক্যান্টন ত্যাগ করতে হতো। চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। দ্বিতীয়ত, সীমিত সময়ে বাণিজ্য। চীনা জনগণ এবং চীনা সম্রাট চীনকে স্বর্গীয় ভূমি বলে মনে করতেন। গ্রীষ্মকালে চীনা সম্রাট রাজধানী পিকিং ছেড়ে ক্যান্টনে বসবাস করতেন। এই সময় বিদেশি বণিকরা ক্যান্টনে বাণিজ্য করতে পারতেন না। তারা ক্যান্টনের দক্ষিণে পর্তুগিজ উপনিবেশ ম্যাকাও বন্দরে বাণিজ্য করতেন। তৃতীয়ত, মূল শহরে প্রবেশে বাধা। ক্যান্টনে বাণিজ্যরত ইউরোপীয় বণিকরা শহরের প্রধান ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস ও বাণিজ্যিক কার্যকলাপ চালাতে বাধ্য থাকত। বণিকরা ক্যান্টন শহরের প্রাচীরের বাইরে বসবাস করলেও তাদের স্ত্রী সন্তানদের রেখে আসতে বাধ্য হতো ম্যাকাও বন্দরে। চতুর্থত, কোহং প্রথার দুর্নীতি। প্রথমে বলি কোহং প্রথাটা কি সে সম্পর্কে। ক্যান্টন বন্দরে বিদেশি বণিকদের প্রত্যক্ষভাবে চীনের সঙ্গে বাণিজ্য করার অধিকার ছিল না। চীন সরকার কোহং নামক 13টি বণিক সংঘকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দিয়েছিল। এই বণিক সংঘকে বলা হচ্ছে কোহং বণিক সংঘ। বিদেশি বণিকরা একমাত্র কোহং বণিকদের কাছ থেকে পণ্য কিনতে বাধ্য থাকত। কোহং বণিকরাই বৈদেশিক বাণিজ্যে পণ্যের পরিমাণ নির্ধারণ, বাণিজ্য শুল্ক আদায় ও বিদেশি বণিকদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। ক্যান্টনে একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়ে
কোহং বণিকরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তারা চীনা রাজদরবার, আদালত ও শুল্ক অধিকর্তাকে প্রচুর অর্থ, উৎকোচ বা উপঢৌকন দিয়ে বাণিজ্যের বেশিরভাগ লভ্যাংশ আত্মসাৎ করত। পঞ্চমত, কাওতাও ও নজরানা পদ্ধতি। এই কাওতাও পদ্ধতিটা কি সে সম্পর্কে একটু বলি। যে কোনো বিদেশি চীনা সম্রাটের দর্শনপ্রাপ্তি হলেই তাকে আভূমি সাষ্টাঙ্গে প্রণিপাত করতে হতো, যা কাওতাও প্রথা নামে পরিচিত। চীনা সম্রাটের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে হলে বিদেশি বণিকদের এই প্রথা মেনে চলা আবশ্যিক ছিল। অন্যদিকে বিদেশি বণিকদের চীনে ব্যবসা করতে গেলে চীনা সম্রাটকে বিশাল অঙ্কের উপঢৌকন বা নজরানা প্রদান করতে হতো। ষষ্ঠত, একতরফা বাণিজ্য। ক্যান্টন বাণিজ্য একতরফা ছিল, অর্থাৎ ক্যান্টনে বিদেশি বণিকরা কেবল চীনা পণ্য কিনতে, কোনো পণ্য চীনে বিক্রি করতে পারত না। এর ফলে তাদের আর্থিক লাভের পরিমাণ হতো কম। সপ্তমত, ক্যান্টন বাণিজ্যে ব্রিটিশ বণিকদের প্রাধান্য। ক্যান্টন বাণিজ্যে প্রথম দিকে পর্তুগিজদের প্রাধান্য থাকলেও পরবর্তীতে ব্রিটিশ বণিকরা এই বাণিজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তারা এই বন্দর মারফত চীন থেকে চা, রেশম, মৃৎপাত্র, দারুচিনি, ওষুধপত্র ইংল্যান্ডে রপ্তানি করত এবং ইংল্যান্ড থেকে পশম বস্ত্র, লোহা, টিন, সীসা, পশুর লোম চীনে আমদানি করত। চীনের সঙ্গে ইংল্যান্ডের এই বাণিজ্য দেশীয় বাণিজ্য নামে পরিচিত ছিল। আমি এত সময় তোমাদের ক্যান্টন প্রথা বা ক্যান্টন বাণিজ্য প্রথা কি এবং এই বাণিজ্য প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনায় আসি ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ সম্পর্কে। নানা ধরনের কঠোর শর্তাবলী, বিধিনিষেধ, সর্বোপরি আফিমের যুদ্ধের ফলে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল। এই বাণিজ্যের অবসানের বিভিন্ন কারণ ছিল। কারণগুলি আমি এক এক করে তোমাদের উল্লেখ করছি, শোনো। 1. বাণিজ্যিক কার্যকলাপে নিষেধাজ্ঞা। বিদেশি বণিকদের প্রতি চীন উদারনৈতিক বাণিজ্যিক অবস্থান গ্রহণ করেননি, বরং তাদের বাণিজ্যের উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি বিদেশি বণিকদের ব্যক্তিগত জীবনের উপর নানা বিধিনিষেধ আরোপ করায় বিদেশিরা তা মেনে নিতে পারেনি। দ্বিতীয়ত, অপমানজনক শর্ত। ক্যান্টন বাণিজ্য লাভজনক হলেও বিদেশি বণিকদের কাওতাও এবং নজরানা নামক অপমানজনক পদ্ধতিতে বাণিজ্য করতে হতো, যেটা আমি তোমাদের আগেই উল্লেখ করলাম কাওতাও প্রথা এবং নজরানা সম্পর্কে। এই কাওতাও প্রথা, অপমানজনক প্রথা এবং নজরানা প্রথা মান্য করতে বাধ্য হওয়ায় চীনে বিদেশিদের অপমানজনক শর্তে বাণিজ্য করতে হতো। এমনকি চীনা আইনে বিচার বিদেশিদের অসহ্য করে তোলে। তৃতীয়ত, বিরূপ মনোভাব। চীনা ও বিদেশি বণিকেরা পরস্পরের প্রতি বিরূপ মনোভাবাপন্ন ছিল। চীনারা বিদেশি বণিকদের অবাঞ্ছিত বলে মনে করত। বিদেশি বণিকদের চীনা ভাষা, আদব কায়দা শিক্ষা নিষিদ্ধ ছিল বলে চীনাদের সঙ্গে সামাজিক আদান প্রদান ঘটেনি। চতুর্থত, বিদেশি বাণিজ্যে ক্ষতি। চীনের অভ্যন্তরে বিদেশি বণিকদের প্রবেশ নিষিদ্ধ থাকায় সম্পূর্ণ বাণিজ্য কোহং বণিক গোষ্ঠী নিয়ন্ত্রণ করত। আমি আগেই বলেছি কোহং নামক এক ধরনের বণিক গোষ্ঠী ছিল যারা ছিলেন দুর্নীতিগ্রস্ত। এর ফলে বিদেশিরা বাণিজ্যে
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিল। পঞ্চমত, নিরাপত্তার অভাব। 1784 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর এক বিশেষ অনুষ্ঠানে ব্রিটিশ জাহাজ লেডি হিউজেস থেকে তোপধ্বনিকালে 3 জন ম্যান্ডারিন, চীনা রাজকর্মচারীদের বলা হয় ম্যান্ডারিন, এই ম্যান্ডারিনদের মৃত্যুর প্রতিক্রিয়ায় উত্তেজিত চীনারা ক্যান্টনের ইংরেজ গোলন্দাজকে হত্যা করে। এর ফলে ইংরেজরা নিরাপত্তার অভাব বোধ করে। ষষ্ঠত, কূটনৈতিক উদ্যোগের ব্যর্থতা। ইংরেজ বণিকদের ক্যান্টনে বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিলে চার্লস ক্যাথার্ট মিশন, জর্জ ম্যাকার্টনি মিশন এবং লর্ড আমহার্স্ট মিশন ব্যর্থ হয়। ক্যান্টন বাণিজ্য সম্পর্কে চীনা সম্রাট কূটনৈতিক ভিত্তি দিতে রাজি ছিলেন না। সপ্তমত এবং সবশেষেই বলি, আফিম যুদ্ধ। 19বিংশ শতকের শুরু থেকে ব্রিটিশ বণিকরা চোরা পথে ভারত থেকে আফিম রপ্তানি শুরু করলে ক্যান্টন বাণিজ্যের চরিত্র বদলাতে থাকে। আফিমের ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ব্রিটেনের বিরোধ বাধে এবং প্রথম আফিম যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধ চলেছিল 1839 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রথম আফিমের যুদ্ধে চীন ব্রিটেনের কাছে পরাজিত হলে ক্যান্টন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এইভাবে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। আমি তোমাদের ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনায় আসি চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি বলতে কী বোঝায় সে সম্পর্কে এবং এই বৈষম্যমূলক চুক্তিগুলির বৈশিষ্ট্য কী সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলি চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায় সে সম্পর্কে। 19বিংশ ও বিংশ শতকে কিং বা চিং বংশের শাসনকালে চীনকে বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান বিভিন্ন যুদ্ধে পরাজিত করে এবং নিজেদের অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের প্রসার ঘটিয়ে তার উপর বেশ কয়েকটি একতরফা শোষণমূলক চুক্তি ছাপিয়ে দেয়। এই চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। এই চুক্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নানকিংয়ের চুক্তি 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, বগের চুক্তি 1843 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, ওয়াংঘিয়ার চুক্তি 1844 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, ওয়ামপোর চুক্তি 1844 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, আইগুনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, তিয়ানসিনের চুক্তি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, পিকিংয়ের সন্ধি 1860 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, সিমোনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এবং বক্সার প্রোটোকল 1901 খ্রিস্টাব্দে। সুতরাং এই চুক্তিগুলির বৈশিষ্ট্য কী সে সম্পর্কে একটু তোমাদের বলি। 1839 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনের উপর আরোপিত শতাব্দীব্যাপী অবমাননাকর চুক্তিগুলির বৈশিষ্ট্য হল একতরফা চুক্তি ছিল। পশ্চিমী শক্তিগুলিও চীনের মধ্যে স্বাক্ষরিত অসম চুক্তিগুলি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়নি। প্রতিটি চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে কোনো পশ্চিমী শক্তির কাছে যুদ্ধে পরাজয়ের পর তারা চীনের উপর একতরফাভাবে এই সব চুক্তি চাপিয়ে দিয়েছিল। চুক্তির শর্ত নির্ধারণের ক্ষেত্রে চীনের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ভৌগোলিক আধিপত্য। চীনের উপর বিভিন্ন অসম চুক্তি আরোপের মাধ্যমে বিদেশি শক্তিগুলি চীনের বিভিন্ন অঞ্চলে নিজেদের একাধিপত্য স্থাপন করে। এইসব অঞ্চলগুলিতে বিদেশি আইন ও প্রশাসন কার্যকরী হয়। ফলে
এখানে চীনা সরকার ও প্রশাসনের কর্তৃত্ব হ্রাস পায়। তৃতীয়ত, চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছিল এই অসম চুক্তিগুলি স্বাক্ষরের ফলে। ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় শক্তিসমূহ চীনের উপর যে জবরদস্তিমূলক অসম চুক্তি আরোপ করেছিল তার ফলে চীনের সার্বভৌমত্ব ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছিল। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের একচেটিয়া দৌরাত্ম্যে চীনের অস্তিত্বের সংকট দেখা দেয়। চীন প্রকৃতপক্ষে পশ্চিমী শক্তিগুলির আধা উপনিবেশে পরিণত হয়। চতুর্থত, ক্ষতিপূরণ দান। প্রথম আফিমের যুদ্ধ, যেটা 1839 থেকে 42 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, ও পরবর্তী বিভিন্ন যুদ্ধগুলির জন্য চীনই একমাত্র দায়ী ছিল না। অথচ যুদ্ধের পর পশ্চিমী শক্তিগুলি বলপ্রয়োগের মাধ্যমে চীনের উপর নানকিংয়ের চুক্তির ন্যায় বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়ে ক্ষতিপূরণ হিসেবে চীনকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে বাধ্য করে। পঞ্চমত, বাণিজ্য করার অধিকার। বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলির কাছে চীন তার বিভিন্ন বন্দর বাণিজ্যের জন্য খুলে দিতে ও বিভিন্ন ভূখণ্ড লিজ দিতে বাধ্য হয়। চীন তার হংকং বন্দর ব্রিটেনের জন্য এবং ম্যাকাও বন্দর পর্তুগালের জন্য খুলে দেয়। বাণিজ্যিক সুযোগ সুবিধা ছাড়াও চীন বিদেশিদের আরও বিভিন্ন রকম সুযোগ দিতে বাধ্য হয়। ষষ্ঠত, শুল্ক ছাড়। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের উপর ওয়াংঘিয়ার ন্যায় বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে নিজেদের বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নিতে থাকে। বিদেশি বণিকরা শুল্ক ছাড় পেয়ে বাণিজ্যে অধিক মুনাফা অর্জন করে। অন্যদিকে চীনা বণিকরা সরকারকে ন্যায্য শুল্ক দিয়ে বাণিজ্য করত। এই অসম বাণিজ্যিক প্রতিযোগিতায় চীনা বণিকরা পিছিয়ে পড়তে থাকে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সপ্তমত, খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণ। বিদেশিরা চীনের উপর অসম চুক্তি আরোপ করলে যাবতীয় খনিজ ও প্রাকৃতিক সম্পদ ঔপনিবেশিক শক্তিগুলির দখলে এসেছিল। এই সকল সম্পদ চীনের বন্দরগুলি থেকে বিদেশে রপ্তানি হলে বিদেশের শিল্প, বাণিজ্য ও আর্থিক উন্নতি ঘটে। অন্যদিকে চীনের আর্থিক অবস্থা ক্রমশ হীনবল হয়ে পড়তে থাকে। এই সব বৈশিষ্ট্যের জন্যই বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের উপর এই অসম চুক্তি চাপিয়ে চীনকে আংশিক উপনিবেশে পরিণত করে। শেষ পর্যন্ত মাও জেদুংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হলে অসম চুক্তিগুলির হ্রাস পায়। আমি এত সময় চীনের উপর আরোপিত অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তিগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের এই আলোচনার বিষয়বস্তু জানা এবং বোঝার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষ পর্বে আসি। চীনের উপর আরোপিত যে বিভিন্ন অসম চুক্তিগুলি এবং চুক্তিগুলির শর্ত কিভাবে চীনের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সে সম্পর্কে। 19 ও 20 শতকে চীনের দুর্বলতার সুযোগ গ্রহণ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে তার উপর বেশ কিছু অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি একতরফাভাবে চাপিয়ে দেয়। চীনের উপর এই সকল অসম চুক্তিগুলির মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় নানকিংয়ের চুক্তি সম্পর্কে। প্রথম আফিমের যুদ্ধ 1839 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। ব্রিটেন চীনকে পরাজিত করে নানকিংয়ের চুক্তি স্বাক্ষরে বাধ্য করে, যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। এই চুক্তির দ্বারা স্থির হয় ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো চীনের এই 5টি বন্দর। আমি আবার বলছি,
ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের জন্য খুলে দেওয়া হয়। এগুলি চুক্তি বন্দর নামে পরিচিত। দ্বিতীয়ত, হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয়। ক্যান্টন বন্দরের বাইরে অবস্থান করে কোহং নামে বণিকদের মাধ্যমে চীনের সঙ্গে ইংরেজদের বাণিজ্য প্রথা বাতিল হয়। চতুর্থত, ক্যান্টন বন্দরে ইংরেজদের আফিম ধ্বংস করার জন্য চীনের সরকার ইংরেজদের 6 মিলিয়ন, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 12 মিলিয়ন এবং কোহং বণিকদের ঋণ পরিশোধের জন্য 3 মিলিয়ন রৌপ্য ডলার দিতে বাধ্য হয়। তাহলে আমরা ক্যান্টন বাণিজ্য এবং ক্যান্টন বাণিজ্যকে কেন্দ্র করে যে ক্যান্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তির সম্পর্কে এবং তার শর্তাবলী সম্পর্কে আলোচনা করলাম। এবার আলোচনায় আসি বগের চুক্তি সম্পর্কে। নানকিংয়ের চুক্তির পর ব্রিটিশ সরকার চীনের উপর বগের চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। এই চুক্তি হুমেনের চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। কি এই অতিরাষ্ট্রিক অধিকার? যেমন চীনা জনগণ চীনের ব্যবসা বাণিজ্য এবং শাসন ব্যবস্থা ব্রিটেনের নিয়ন্ত্রণে আসে এবং তা ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত হবে বলে স্থির করা হয়। অর্থাৎ এই চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী চীনা জনগণ ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থার অধীনে চলে আসে। দ্বিতীয়ত, চীন অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ সুবিধা দেবে সেগুলি ব্রিটেনকেও দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তাহলে আমরা বগের চুক্তি এবং তার শর্তাবলী সম্পর্কে জানলাম। এবার আসি ওয়াংহিয়ার চুক্তি সম্পর্কে। অন্যান্য ইউরোপীয় শক্তিগুলির মতো মার্কিন যুক্তরাষ্ট্রও চীনের দুর্বলতার সুযোগ নিয়ে ওয়াংহিয়ার চুক্তি স্বাক্ষরে বাধ্য করে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দের 3রা জুলাই। এই চুক্তি দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র চীনে বিভিন্ন অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। চীনের চুক্তি বন্দরগুলিতে বসবাসকারী বিদেশিরা আইনগত, বিচার বিভাগীয়, পুলিশ সংক্রান্ত, কর সংক্রান্ত বিষয়ে স্বাধীনতা লাভ করে। চীনে বসবাসকারী মার্কিন নাগরিকদের অপরাধগুলির বিচার করবেন মার্কিন কনসাল। চীনা সম্রাট বা চীনা দরবারের দ্বারা বিদেশিদের অপরাধের বিচার কার্য হবে না। তাহলে আমরা ওয়াংহিয়ার চুক্তি সম্পর্কে আলোচনা করলাম। এবার ওয়াম্পুয়ার চুক্তি সম্পর্কে বলি। দুর্বল চীনের উপর ফ্রান্স ব্রিটেনের মতো বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য 1844 খ্রিস্টাব্দের 24 অক্টোবর ওয়াম্পুয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তি দ্বারা স্থির হয়, 1. ফরাসি বণিকদের জন্য চীনের নতুন 5টি বন্দর খুলে দেওয়া হবে। 2. ফরাসি নাগরিকরা চীনে অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভ করবে। 3. চীন ও ফরাসি বণিকদের মধ্যে বাণিজ্যিক শুল্ক নির্দিষ্ট হবে। তাহলে আমরা ওয়াম্পুয়ার চুক্তির এবং তার শর্তাবলী সম্পর্কে জানলাম। এবার আসি আইগুনের সন্ধি সম্পর্কে। দ্বিতীয় আফিমের যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছিল চীন। এই সুযোগ নিয়ে চীনের উপর রাশিয়া আইগুনের সন্ধি চাপিয়ে দেয় 1858 খ্রিস্টাব্দের 28 মে তারিখে। এই সন্ধি দ্বারা স্থির হয়, 1. চীনের উত্তরাংশের বেশ কিছু এলাকায় রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হবে। 2. চীনের আমুর, উসুরি, সংহুয়া, জিয়া নদীতে একমাত্র রাশিয়া ও চীনের নৌ চলাচল স্বীকৃত হবে। তাহলে আমরা আইগুয়ানের সন্ধি এবং তার শর্তাবলী সম্পর্কে জানলাম। এবার
বিখ্যাত তিয়েনজিনের সন্ধি সম্পর্কে কিছু বলি। ব্রিটেন ও ফ্রান্স দ্বিতীয় আফিমের যুদ্ধে চীনকে পরাজিত করে তিয়েনজিনের সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। সন্ধির শর্তানুসারে এক, বিদেশি বণিকদের জন্য চেফু, হ্যানকাও, নানকিং সহ 11টি বন্দর খুলে দিতে হয়। দ্বিতীয়ত, বিদেশিরা চীনের যে কোনো জায়গায় ভ্রমণ ও বসবাসের অধিকার পায়। তৃতীয়ত, আফিম ব্যবসাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়। চতুর্থত, বিদেশি ধর্মযাজকরা চীনের সর্বত্র ধর্মপ্রচারের অধিকার পায়। পঞ্চমত, বাণিজ্য শুল্ক হ্রাস করা হয় বিদেশি বণিকদের স্বার্থে। তাহলে আমি তোমাদের আলোচনা করলাম এই তিয়েনজিনের সন্ধি। এই সন্ধির আরও বেশ কিছু শর্তাবলী ছিল, যেমন রাজধানী পিকিংয়ে বিদেশিদের দূতাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেওয়াও হয়েছিল। বিদেশি বণিকরা চীনের অভ্যন্তরে অতিরাষ্ট্রিক ক্ষমতা লাভ করেছিল। তাহলে আমরা তিয়েনজিনের সন্ধি সম্পর্কে আলোচনা করলাম। আমি আলোচনার যে সন্ধির শর্তাবলী সে সম্পর্কে তোমাদের বললাম। আমি আরেকবার বলছি এই তিয়েনজিনের সন্ধির শর্তাবলী সম্পর্কে। বিদেশি বণিকদের জন্য চেফু, হ্যানকাও, নানকিং সহ 11টি বন্দর খুলে দিতে হয়। দ্বিতীয়ত, বিদেশিরা চীনের যে কোনো জায়গায় ভ্রমণ ও বসবাসের অধিকার পায়। তৃতীয়ত, আফিম ব্যবসাকে আইনসম্মত করা হয়। চতুর্থত, বিদেশি ধর্মযাজকরা চীনের সর্বত্র ধর্মপ্রচারের অধিকার পায়। পঞ্চমত, বাণিজ্য শুল্ক হ্রাস করা হয় বিদেশি বণিকদের স্বার্থে। ষষ্ঠত, রাজধানী পিকিংয়ে বিদেশি দূতাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। সপ্তমত, বিদেশি বণিকরা চীনের অভ্যন্তরে অতিরাষ্ট্রিক ক্ষমতা লাভ করে। অর্থাৎ বলা যেতে পারে যে এই তিয়েনজিনের সন্ধির মাধ্যমে চীনের উপর বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। এবার আলোচনায় আসি পিকিংয়ের সন্ধি সম্পর্কে। দুর্দশাগ্রস্ত চীন তিয়েনজিনের সন্ধি মানতে টালবাহানা করে। এই অবস্থায় লর্ড এলগিন ও ব্যারন গ্রসের যৌথ বাহিনী 1860 খ্রিস্টাব্দে পিকিং দখল করে নিলে চীনা সম্রাট পিকিংয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হন 1860 খ্রিস্টাব্দের 24 অক্টোবর তারিখে। এই সন্ধির শর্তানুসারে স্থির হয় বিদেশিদের কাছে মুক্ত হয় তিয়েনজিন বন্দর সহ মোট 11টি বন্দর। দ্বিতীয়ত, ব্রিটেন চীনের কৌনুল উপদ্বীপ লাভ করে। ইংল্যান্ড ও ফ্রান্স 8 মিলিয়ন অর্থ চীনের কাছ থেকে আদায় করে। চীনে কুলি ব্যবসা স্বীকৃতি লাভ করে। তাহলে আমরা পিকিংয়ের সন্ধি সম্পর্কে আলোচনা করলাম। এবার আলোচনায় আসি শিমোনোসেকির বিখ্যাত সন্ধি সম্পর্কে। চীনের অধীনস্থ রাষ্ট্র ছিল কোরিয়া। চীনের কোরিয়ার উপর আধিপত্যকে কেন্দ্র করে চীন জাপান যুদ্ধ সংগঠিত হয় 1894 থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে চীন পরাজিত হয় জাপানের কাছে এবং শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় 1895 খ্রিস্টাব্দে। এই সন্ধির শর্তানুসারে এক, চীন কোরিয়ার স্বাধীনতা স্বীকার করে। জাপান চীনের কাছ থেকে পেস্কাডোর, তাইওয়ান, লিয়াওটুং উপদ্বীপ, পোর্ট আর্থার লাভ করে। তৃতীয়ত, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জাপান চীনের কাছ থেকে প্রচুর অর্থ লাভ করে। তাহলে আমরা শিমোনোসেকির সন্ধি সম্পর্কে জানলাম এবং সন্ধির শর্তাবলী সম্পর্কে জানলাম। এবার বলি বক্সার প্রোটোকল সম্পর্কে। চিং বংশের শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলির শোষণ, নির্যাতন ও আধিপত্যের বিরুদ্ধে চীনে বক্সার বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহ 1899 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই বিদ্রোহে বিদ্রোহীরা ব্যাপকভাবে বিদেশিদের হত্যা, রেলপথ, টেলিগ্রাফ ও গির্জা
প্রভৃতি ধ্বংস করতে থাকে। বিদ্রোহীদের দমন করার জন্য 8টি দেশের সম্মিলিত বাহিনী পিকিংয়ে ধ্বংসলীলা ও লুটতরাজ চালায়। শেষ পর্যন্ত দীর্ঘ আলাপ আলোচনার পর 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তি বক্সার প্রোটোকল নামে এক চুক্তির মাধ্যমে চীনের উপর কঠোর শর্তাবলী চাপিয়ে দেয়। এই শর্তগুলি কি সে সম্পর্কে বলি। বিদ্রোহের সঙ্গে যুক্ত 12 জন রাজপুরুষের প্রাণদণ্ড ও শতাধিক রাজপুরুষকে কঠোর শাস্তি দেওয়া হয়। দ্বিতীয়ত, চীনের উপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। তৃতীয়ত, পিকিংয়ে বিদেশি দূতাবাস রক্ষার্থে স্থায়ীভাবে বিদেশি সেনা মোতায়েন করা হয়। চতুর্থত, চীনের 25টি দুর্গ ধূলিসাৎ করা হয় এবং 125টি রেল স্টেশন ইউরোপীয়দের দখলে চলে যায়। পঞ্চমত, পরবর্তী 2 বছরের জন্য চীনে অস্ত্র নির্মাণ ও আমদানি নিষিদ্ধ হয়। তাহলে আমরা বক্সার প্রোটোকলের শর্তাবলী সম্পর্কে বুঝলাম। এবার বলি যে এই যে অসম চুক্তিগুলি চীনের ওপর চাপানো হয়েছিল তার ফলটা কী হলো সে সম্পর্কে। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলি চীনের ওপর অসম চুক্তিগুলি চাপিয়ে দিয়ে চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে, চীনের বিভিন্ন অংশে নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল গড়ে তোলে। ঐতিহাসিক হ্যারাল্ড ভিনাক এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক জে.কে. ফেয়ারব্যাঙ্ক বলেছেন, ইম্পেরিয়ালিজম alone therefore does not explain what was happening in Chinese barbarian relations in the 19th century. রাশিয়া 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের পর চীনের উপর অতিরাষ্ট্রিক ক্ষমতা ত্যাগ করে। 1949 খ্রিস্টাব্দে চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলির অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা বাতিল করা হয়েছিল। তাহলে আমরা এত সময় আলোচনা করলাম চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তিগুলি এবং তার শর্তাবলী সম্পর্কে। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। আজ এই পর্যন্ত আলোচনা সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক দূরত্ব বজায় রেখো।